আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনমি স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন দ্বিতীয় পত্রের আরও একটি লেকচার নিয়ে। আমি এস.এম.আর রাইয়ান আছি তোমাদের সাথে এবং আজকে আমি আলোচনা করব লেকচার নম্বর 25 নিয়ে এবং লেকচার 25-এর বিষয়বস্তু হলো জীবন বীমা। আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে বীমা সম্পর্কে মৌলিক আলোচনা করেছি, সো আমরা জানি বীমা কি। তবু একটু আমরা রিকল করে নিই যে বীমা হলো এক প্রকার চুক্তি যেখানে দুটি পক্ষ থাকে। একটি হলো বীমাকারী, এবং বীমাকারী হলো যে প্রতিষ্ঠান বা ব্যক্তি দিয়ে বীমা সেবা প্রদান করে, আর একটা হলো বীমা গ্রহীতা। বীমাকারী এবং বীমা গ্রহীতা। সো বীমাকারী সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বীমার সেবা সুবিধা প্রদান করে, আর বীমা গ্রহীতা হলো সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান যারা বীমার সুবিধা প্রদান করে, অর্থাৎ প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী এই বীমা গ্রহীতার ঝুঁকি বহন করে। সো মোটামুটি আমরা আগের লেকচার যদি যারা দেখেছি তারা সবাই জানি বীমা কি বা এর সম্পর্কে আমরা আলোচনা মোটামুটি সব জানি। আজকে আমরা জানবো যে আসলে জীবন বীমা কিভাবে কাজ করে বা বৈশিষ্ট্য কি, বা জীবন বীমা রিলেটেড অনেক প্রশ্ন জানবো। এখন একটা ইনফরমেশন দিয়ে নেই তোমাদের, অ্যাডমিশন প্রোগ্রামে কিন্তু জীবন বীমার যে চ্যাপ্টার বা এই রিলেটেড যে টপিক বা ইনফরমেশনগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ জীবন বীমা থেকে ছোটোখাটো অনেক এমসিকিউ আসে যেগুলো অন্য বাকি অধ্যায়গুলো থেকে আসে না। অর্থাৎ যদি প্রশ্ন হয় এক জীবন বীমা থেকে যতগুলো প্রশ্ন হয় বাকি সবগুলো মিলে ততগুলো প্রশ্ন হয়। সো জীবন বীমা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতেই পারছো। সো অবশ্যই এই অধ্যায়ের সবকিছু তোমরা দেখার চেষ্টা করবে। সো জীবন বীমার ধারণা, জীবন বীমা কি? জীবন বীমা হলো এমন এক প্রকার চুক্তি, আমরা জানি বীমা মানে এক প্রকার চুক্তি, কারণ চুক্তি ছাড়া বীমা কখনো হয় না এবং সেটি হতে লিখিত চুক্তি। সো জীবন বীমা হলো এমন এক প্রকার চুক্তি যেখানে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার, অর্থাৎ যে বীমা সেবার সুবিধা গ্রহণ করে, মৃত্যুতে, অর্থাৎ তার মৃত্যু হলে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে বীমাকারী বীমা গ্রহীতাকে বা তার মনোনীত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। আচ্ছা, আবার একটু দেখো। সো জীবন বীমাকে দেখো এই পর্যন্ত যে আছে যদি দেখি, এটা কিন্তু আমরা জানি যে বীমা হলো এমন একটা চুক্তি যেখানে নির্দিষ্ট প্রিমিয়াম। সো বীমা মানে একটি চুক্তি, লিখিত চুক্তি, এবং সেখানে প্রিমিয়ামের রিলেশন আছে, কারণ প্রিমিয়ামের বিনিময়ে কিন্তু বীমাকারী বীমা গ্রহীতার ঝুঁকি বহন করে। সো ঠিক একইভাবে জীবন বীমা এক প্রকার চুক্তি যেখানে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, দেখো এই প্রিমিয়ামের বিনিময়ে কি করে, বীমা গ্রহীতার মৃত্যুতে, অর্থাৎ যে বীমা সেবা সুবিধা গ্রহণ করে বা যে গ্রাহক বা যে ক্লায়েন্ট, তার মৃত্যুতে, অর্থাৎ যদি সে মারা যায় অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে, হয় তার মৃত্যুতে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে বীমাকারী বীমা গ্রহীতাকে, অর্থাৎ যে কোম্পানি তার গ্রাহককে বা তার মনোনীত ব্যক্তিকে, যদি গ্রাহক না থাকে ইন দ্যাট কেস তার মনোনীত ব্যক্তিকে, মনোনীত ব্যক্তি কখন আসবে, যখন বীমা গ্রহীতার মৃত্যু হয়ে যাবে, টাকা দিতে হবে, তাই না? কাকে দিবে? তার মনোনীত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। যে ভাই, মানে বীমাকারী বীমা গ্রহীতাকে বলে, ভাই আপনি বীমা করলে যদি আপনি মৃত্যুবরণ করেন ইন দ্যাট কেস আপনার মনোনীত ব্যক্তিকে, আর যদি আপনার মৃত্যুবরণ না হয় তাহলে আপনাকে একটি নির্দিষ্ট সময় পরে এই বীমার অর্থ ফেরত দেওয়া হবে। সো জীবন বীমা সম্পর্কে বলা যায়, জীবন বীমা হলো মানব জীবন সংশ্লিষ্ট বীমা চুক্তি। আমরা সংগ্রহে দেখলাম যেটা মানুষের জীবন রিলেটেড বীমা। সো এটি হলো জীবন বীমা হলো মানব জীবন সংশ্লিষ্ট বীমা চুক্তি। মৃত্যু, বার্ধক্য, পঙ্গুত্ব, অসুস্থতা জনিত দুর্দশা এরূপ বীমার আওতাভুক্ত, অর্থাৎ মানুষ মৃত্যু হলে তার পরিবারকে টাকা পাবে, বা নিজের বার্ধক্যে টাকার পরিমাণ, বা পঙ্গুত্বে বা অসুস্থ জনিত দুর্দশা ইত্যাদি বিভিন্ন ঝুঁকি এড়াতে কিন্তু এই বীমা কাজ করে থাকে। এটি একটি নিশ্চয়তা চুক্তি। দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এমসিকিউ, যে জীবন বীমা কেমন চুক্তি, অনিশ্চয়তা নাকি ক্ষতিপূরণ। দেখো তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি এর জন্য কিন্তু তুমি বীমা করেছিলে, তোমার মৃত্যুবরণ হয়েছে, বা তুমি অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে গিয়েছে, এগুলো কি কোনোভাবে ক্ষতিপূরণ করা যাবে? যতই টাকা দেওয়া হোক, কোনোভাবে কি এই জিনিসটা ক্ষতিপূরণ করা সম্ভব? সম্ভব না। তবে এইসব ক্ষেত্রে আর্থিক
সহায়তা পাওয়া কিন্তু যায়, এবং জীবন বীমা কিন্তু এটি কাজ করে থাকে। এবং জীবন বীমার মাধ্যমে আলটিমেটলি এই যে একটি দুর্দশার সময় তোমাকে আর্থিক সহায়তা দিবে, এর নিশ্চয়তাই কিন্তু প্রদান করে। তাই বলা হয়েছে জীবন বীমা একটি নিশ্চয়তার চুক্তি। জীবনের ক্ষতি অর্থ দ্বারা পরিমাপযোগ্য না, যেটি বললাম। তুমি জীবনের কোনো ক্ষতি হোক, তুমি পঙ্গু হয়ে গেলা, মৃত্যুবরণ করলা, তুমি বৃদ্ধ হয়ে গেলা, যত টাকা দেয় এগুলো কিন্তু কখনোই ব্যাক করা পসিবল না। এরূপ বিমায় ব্যক্তির মৃত্যুতে বা বিমাপত্রের মেয়াদের পূর্তিতে সাধারণত বিমা দাবি পরিশোধ করা হয়ে থাকে। সো কোন কোন ক্ষেত্রে বিমা দাবি পরিশোধ করা হবে? হয় বিমাকারী ব্যক্তির মৃত্যুতে, বিমাগ্রহীতার মৃত্যুতে, অথবা বিমাপত্রের মেয়াদ পূর্তিতে এই বিমা দাবি পরিশোধ করা হয়ে থাকে। সো জীবন বীমা কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এখানে যদি এমসিকিউ আসে কোনো বৈশিষ্ট্য নিয়ে, আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ। জীবন বীমার বৈশিষ্ট্য। জীবন বীমার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে আছে মানব জীবন সংশ্লিষ্ট। মাত্রই বললাম জীবন বীমা হয় মানুষের মৃত্যু বা একটি নির্দিষ্ট সময় পরে আর্থিক সহায়তা পাওয়ার জন্য। সো আলটিমেটলি এটি মানব জীবন সংশ্লিষ্ট বিষয়। নিশ্চয়তা চুক্তি, মাত্র আলোচনা করেছি নিশ্চয়তা চুক্তি কেন বলা হচ্ছে এটাকে। বীমাযোগ্য স্বার্থ, আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে জেনেছি বীমাযোগ্য স্বার্থ কি, এবং এটাও জেনেছি যে সকল প্রকার বীমাকৃত জীবন অথবা সম্পত্তির ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ থাকা বাধ্যতামূলক, আর নয় কোনো বীমা চুক্তি বৈধ হিসাবে গণ্য হয় না। সো বীমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে। যেই ব্যক্তি, যে বীমাগ্রহীতা যার জীবনের উপর বীমা করছে, তার জীবনের উপর অবশ্যই বীমাগ্রহীতার স্বার্থ থাকা বাধ্যতামূলক, আর নয় উক্ত চুক্তিটি কিন্তু বৈধ হিসাবে গণ্য হবে না, অর্থাৎ অবৈধ হিসাবে গণ্য হবে। এবং তোমরা যদি কনফিউজ থেকে থাকে বীমাযোগ্য স্বার্থ কি, তোমরা কাইন্ডলি পূর্ববর্তী লেকচার দেখো, কারণ এখানে অনেক সুন্দর করে, অনেক বিস্তৃত আকারে এই বীমাযোগ্য স্বার্থ কিন্তু বোঝানো হয়েছে। চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক। আচ্ছা, এটি বীমা ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক। এর মানে আমরা কিন্তু জানি বীমা চুক্তিতে দুটি পক্ষ থাকে, একটি হলো বীমা গ্রহীতা, আরেকটি হলো বীমাকারী। এখন বীমাকারী হলো কোম্পানি এবং বীমা গ্রহীতা হলো ক্লায়েন্ট। এখন বীমা গ্রহীতা এবং বীমাকারী দুটি পক্ষকেই কিন্তু সবসময় অপর পক্ষকে সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। যে বীমা গ্রহীতা যখন জীবন বীমা করতে আসতে হবে, তার বয়স কত, এটা সঠিক তথ্য দিতে হবে, তার কোনো রোগ বালাই আছে কিনা সঠিক তথ্য দিতে হবে, কারণ এসব তথ্যের উপর ভিত্তি করে কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার জন্য প্রিমিয়ামের হার ঠিক করবে। ঠিক একইভাবে বীমাকারীরও উচিত হবে যে বীমা গ্রহীতাকে বুঝিয়ে দেওয়া যে কোন কোন ক্ষেত্রে সে বীমা গ্রহীতাকে তার আর্থিক সহায়তা প্রদান করবে। সো এই সকল বিষয় দুটি পক্ষ একদম ক্লিয়ারলি এবং পরিষ্কারভাবে এবং সততার সাথে বলতে হবে। সো এটি হলো চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক, এবং এটি জীবন বীমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো অবশ্য শুধু জীবন বীমা না, এটি প্রত্যেকটি বীমার ক্ষেত্রে চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক খুবই বেশি প্রয়োজন, কারণ দুটি পক্ষকেই একদম সকল তথ্য সততার সাথে প্রদান করতে হবে। এরপর আছে সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য। আচ্ছা, আমরা কিন্তু জেনেছি যে জীবন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতার মৃত্যুতে অথবা একটি নির্দিষ্ট সময় পরে বীমা দাবি পরিশোধ করা হয়। যদি বীমা গ্রহীতার মৃত্যু হয় সেটাই তো ভিন্ন কথা, বাট যদি মৃত্যু না হয় তাহলেও কিন্তু বিভিন্ন বীমাপত্রের ক্ষেত্রে মেনলি হচ্ছিল মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরে কিন্তু বীমা গ্রহীতাকে তার প্রিমিয়ামের অর্থ ফেরত দেওয়া হয় বা বীমা দাবি পরিশোধ করা হয় যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যুবরণ না করে। সো এটি কিন্তু এক প্রকার সঞ্চয় হিসাবেও তৈরি হয়, যে আমি প্রতি মাসে বা প্রতি নির্দিষ্ট সময় পর পর অর্থ জমা দিচ্ছি বীমার জন্য, এবং দেখা যায় কি অনেক পরে গিয়ে আমি সকল অর্থ একত্রিত আকারে পাচ্ছি। সো এটি কিন্তু এক প্রকার সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য হিসাবেও কাজ করে। কখন কাজ করবে? যখন বীমা গ্রহীতা মৃত্যুবরণ না করবে। সমর্পণ মূল্য। আচ্ছা, দেখা যায় জীবন বীমাটা অনেক সময় অনেক লেন্দি হয়ে থাকে। মেয়াদি বীমা আছে 8 বছর, 10 বছর, আরও লং সময়ের জন্য হতে পারে। তারপরে আজীবন বীমাপত্র, দেখা যায় মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আজীবন বীমাপত্র চলতেই থাকে। এখন এমন হতে পারে যে একটি নির্দিষ্ট সময় যাওয়ার পরে বীমা গ্রহীতা আর এই বীমাপত্রটি, জীবন বীমা চুক্তিটি সে চাচ্ছে না, বা সে চাচ্ছে আমি আর এখানে প্রিমিয়াম দিব না, বা সে এখন এই চুক্তিটি বাতিল করতে চায়।
ইন দ্যাট কেস সে যদি বিমাকারীকে অ্যাপ্লিকেশন করে, হয়তো বা এই চুক্তি ক্যান্সেল করে দিবে এবং সে যতদিন প্রিমিয়াম প্রদান করেছে এর একটি অর্থ বিমা গ্রহীতাকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং সেই অর্থকে বলা হচ্ছে সমর্পণ মূল্য। মৃত্যুহার পঞ্জি নির্ভরতা। মৃত্যুহার পঞ্জি নির্ভরতা হচ্ছিল একটি পরিসাংখ্যিক পদ্ধতি যেটির মাধ্যমে বা পূর্ববর্তী বিভিন্ন বয়সে ব্যক্তিদের মৃত্যু হার দেখে একটি ব্যক্তির প্রিমিয়ামের হার নির্ধারণ করা হয়। আরও ইজিভাবে বলতে গেলে, যখন বিমাকারী কোনো ব্যক্তির জীবন বীমা করতে যায় তখন তারা দেখে মৃত্যুহার পঞ্জি, যে ধরে নেই বিমা গ্রহীতার বয়স এখন হচ্ছিল 38 বছর, তখন বিমাকারী প্রতিষ্ঠান দেখে আচ্ছা 38 বছর বয়সে যদি ব্যক্তি হয় তাহলে সে আর কতদিন তার মানে নর্মাল গড় বা পরিসংখ্যান তথ্য অনুযায়ী কতদিন বাঁচতে পারে বা সার্ভাইভ করতে পারে বা তার আয়ু আর কতদিন আছে, এরকম আরও বিভিন্ন বিষয়ের উপরে বা সাধারণত এই বয়সের মানুষের দ্রুত মৃত্যুর সম্ভাবনা কেমন আছে, এরকম পূর্ববর্তী তথ্যের উপর ভিত্তি করে একটি পঞ্জি তৈরি করে যেটাকে বলা হয় মৃত্যুহার পঞ্জি। এবং জীবন বীমা এই মৃত্যুহার পঞ্জির উপর নির্ভর করেই কিন্তু প্রিমিয়ামের হার নির্ধারণ করে থাকে। সো আমরা জীবন বীমার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব জীবন বীমার শ্রেণী বিভাগ, অর্থাৎ জীবন বীমাকে কতগুলো ভাগে ভাগ করা যায়। সো শ্রেণী বিভাগে যাওয়ার আগে আমরা দেখব আসলে কিসের ভিত্তিতে আমরা জীবন বীমাকে শ্রেণী বিভাগ করব। তো জীবন বীমাকে আমরা মূলত চারটি ভিত্তিতে চারভাবে শ্রেণী বিভাগ করতে পারি। একটা হচ্ছিল বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে শ্রেণী বিভাগ, অর্থাৎ মেয়াদের উপর ডিপেন্ড করে আমরা জীবন বিভাগের শ্রেণী বিভাগ করবো, এবং এটি হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ। দেন বিমা সালামি পরিশোধের ভিত্তিতে শ্রেণী বিভাগ, দেন বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে শ্রেণী বিভাগ, এবং বিমা দাবি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে শ্রেণী বিভাগ। সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে শ্রেণী বিভাগ। বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে জীবন বীমাকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো মেয়াদি বিমাপত্র, একটি হলো আজীবন বিমাপত্র এবং আরেকটি হলো সাময়িক বিমাপত্র। এবং তোমরা যারা অধ্যায়টি আগে পড়েছো তোমরা কিন্তু জানো পুরো অধ্যায়টি এই 3টি টপিক নিয়ে অনেক বড় করে আলোচনা করা আছে তোমাদের যে বইগুলো আছে। সো এখানেও পরবর্তীতে আমি এগুলো নিয়ে আলোচনা করবো, বাট এখন আমি সামান্য একটা ব্রিফ দিয়েছি যেন তোমরা বুঝতে পারো আসলে কেন বা কিসের ভিত্তিতে এটিকে শ্রেণীবিভাগ করা হয়েছে। সো প্রথমে হলো মেয়াদি শ্রেণী বিভাগ। মেয়াদি শ্রেণী বিভাগে কি করা হয়, যে বিমা গ্রহীতা সে বিমাকারীকে একেবারে অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ দিতে থাকে, এবং তাদের মধ্যে এরকম চুক্তি হয় যদি বিমা গ্রহীতার মৃত্যুবরণ করে, ইন দ্যাট কেস বিমাকারী বিমা গ্রহীতার যেই পরিবার থাকবে অথবা তার যে মনোনীত ব্যক্তি থাকবে তাদেরকে অর্থ প্রদান করবে। তবে যদি এর মধ্যে বিমা গ্রহীতার মৃত্যু না হয় তাহলে কি হবে, তখন যদি বিমা গ্রহীতার মৃত্যু না হয়, ইন দ্যাট কেস একটি নির্দিষ্ট মেয়াদ পরে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। সো আবারও বলি, এখানে আসা হচ্ছিল বিমাকারী অর্থাৎ প্রতিষ্ঠানটি, আরেকটি হলো বিমা গ্রহীতা। সো চুক্তি এরকম থাকে, যদি বিমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যুবরণ করে তাহলে যে বিমা দাবির অর্থ সেটি বিমা গ্রহীতার মনোনীত ব্যক্তিকে বা তার পরিবারকে প্রদান করা হবে। আর যদি উক্ত সময়ের মধ্যে বিমা গ্রহীতা জীবিত থাকে, ইন দ্যাট কেস বিমাকারী প্রতিষ্ঠান ওই যে বিমা দাবির অর্থ এটি বিমা গ্রহীতাকে ফেরত দিয়ে দিবে। সো আলটিমেটলি নিশ্চিতভাবে অর্থ পাওয়া যাচ্ছে। এটি হলো মেয়াদি বিমাপত্র। আজীবন বিমাপত্র কি? আজীবন বিমার পত্র ক্ষেত্রে যে বিমা গ্রহীতা সে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম প্রদান করবে অথবা মৃত্যুর আগ পর্যন্ত প্রিমিয়াম প্রদান করবে, এবং শুধুমাত্র বিমা গ্রহীতার মৃত্যুতেই বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতার পরিবারকে অথবা তার মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান বিমা দাবি পরিশোধ করবে। আর সাময়িক বিমাপত্র কি? সাময়িক বিমাপত্র হলো একটি নির্দিষ্ট খুব কম সময় বলতে এটি হলো 3 মাস থেকে 5 বছর, এই সময়ের ভিতরে এই সাময়িক বিমাপত্র করা হয়। এখানে কি করা হয়, বিমা গ্রহীতা এই সাময়িক বিমাপত্র করে এবং বলে যদি উক্ত সময়ের মধ্যে তার মৃত্যু হয় তাহলে বিমাকারী প্রতিষ্ঠান তার পরিবারকে বা তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করবে। তবে যদি এ সময়ের মধ্যে তার মৃত্যু না হয় তাহলে উক্ত সম্পূর্ণ প্রিমিয়ামটি বিমাকারী প্রতিষ্ঠানের মুনাফা হিসাবে গণ্য হবে।
সো এটি ছিল মূলত বিমাপত্রের মেয়াদের উপর ভিত্তি করে বিমাপত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমরা এই 3টি পয়েন্ট সম্পর্কে কিন্তু আমরা একটু বিস্তৃত আকারে জানবো, কারণ এখান থেকে অনেক এমসিকিউ আসে। সো চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই 3টি পয়েন্ট নিয়ে আরেকটু বিস্তৃত আকারে জানবো। আপাতত আমরা অন্য ক্লাসিফিকেশনগুলো জানি। এরপরে বিমা স্যালামি পরিশোধের ভিত্তিতে শ্রেণীবিভাগ। স্যালামি বলতে এখানে বিমা প্রিমিয়াম যে বিষয়টি আছে সেই প্রিমিয়ামের কথা বোঝানো হচ্ছে। সো বিমা স্যালামি পরিশোধের ভিত্তিতে জীবন বিমাকে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো একক কিস্তি বিমাপত্র। আচ্ছা, আমরা জানি প্রিমিয়াম কি। প্রিমিয়াম হলো এই যে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতার ঝুঁকি বহন করছে, এর বিনিময়ে কিন্তু সে বিমা গ্রহীতার কাছ থেকে আরও একটি জিনিস গ্রহণ করে, সেটি হলো প্রিমিয়াম। এবং এটি আলটিমেটলি তার বিমা গ্রহীতা যে ঝুঁকি বহন করবে তার হচ্ছিল এর বিনিময়ে সে প্রিমিয়ামটি পেয়ে থাকে। এখন এই যে প্রিমিয়াম, এটি কিন্তু বিমা গ্রহীতা একবারে পরিশোধ করে দিতে পারে। অর্থাৎ সে মনে করো মোট 5 লক্ষ টাকার বিমা প্রিমিয়াম প্রদান করবে, সে যদি একবারে প্রদান করে দেয় তাহলে এটি হবে একক কিস্তি বিমাপত্র, একটি সিঙ্গেল কিস্তিতে বিমাপত্র। বাট মনে করো এটা সমকিস্তি, তাহলে কি হবে, যদি 5 লাখ হয় সে প্রতি মাসে মনে করো 10,000 টাকা করে দিবে প্রতি মাসে 10,000 করে। মনে করো এটি সে আগামী 5.5 বছর 5.5 বছর ধরে দিবে। তাহলে কত হয়, 4 বছর ধরে, অনেকটা 4.5 বছর ধরে সে প্রতি মাসে 10,000 টাকা করে দিবে। সো যদি কোনো কারণে বিমা গ্রহীতা কিস্তি একবারে সম্পূর্ণ অর্থ দিয়ে দেয় তাহলে সেটি হবে একক কিস্তি, কারণ একবার কিস্তিতে সকল অর্থ বা সকল প্রিমিয়াম প্রদান করে দেওয়া হয়েছে। বাট যদি একবারে না দিয়ে ভেঙ্গে প্রতি মাসে বা একটি নির্দিষ্ট মেয়াদ অন্তে টাকাগুলো দেয় তাহলে সেটাকে বলা হবে সমকিস্তি বিমাপত্র। সো বিমা স্যালামি পরিশোধের ভিত্তিতে আমরা জীবন বিমাকে 2টি ভাগে ভাগ করছি। এরপর ছিল বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ। বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বিমাকে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো একক জীবন বিমাপত্র, একটি হলো বহু জীবন বিমাপত্র। বিষয়টি খুবই ইজি। যদি একটি বিমাপত্রে, আচ্ছা আর একটু সুন্দর করে দেওয়া যাক, যদি একটি বিমাপত্রে মাত্র একজন ব্যক্তির জীবনের জন্য বিমা করা হয় তাহলে সেটাকে বলা হবে একক জীবন। বাট যদি ওই বিমাপত্রে একজনের জীবনের বদলে একাধিক ব্যক্তির জীবনের জন্য বিমা করা হয় তাকে বলা হবে বহুজীবন বিমাপত্র। সহজ ভাষায়, যে বিমাপত্রে মাত্র একজন ব্যক্তির জীবনের ঝুঁকি বহন করবে বা একজন ব্যক্তির মৃত্যুতে কি হবে সেসব বিষয়ে চুক্তি করা থাকে তাহলে সেটাকে বলা হবে একক জীবন বিমাপত্র। আর যেই বিমাপত্রে একাধিক ব্যক্তির জীবনের জন্য বিমা করা থাকে তাকে বলা হয় বহুজীবন বিমাপত্র। সো এটি হলো বিমাগ্রহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বিমা শ্রেণী বিভাগ। এবং লাস্টে হলো বিমা দাবি পরিশোধের ভিত্তিতে শ্রেণী বিভাগ। এখন দেখো এই যে 4 নাম্বার এবং এই যে 2 নাম্বার এদের খুব মিল, কারণ আমরা বিমা সালামিতে কি দেখেছি, একক কিস্তি আর ছিল সমকিস্তি। একক কিস্তিতে কি হচ্ছিল, যে এক কিস্তিতে সব টাকা দিয়ে দিচ্ছে, আর সমকিস্তিতে কি হচ্ছিল, একবারে অর্থ না দিয়ে ভেঙে টাকা দিচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা বিমা দাবি পরিশোধের দেখব তখন কি হবে, এককালীন বা থোক বিমাপত্র এবং আরেকটি হলো বৃত্তি। এককালীন বা থোক বিমাপত্র কি, তখন কি হয়েছিল, বিমা গ্রহীতা কিন্তু অর্থ প্রদান করেছিল। যখন আমরা দেখেছিলাম কিস্তি প্রদানের ক্ষেত্রে বিমা গ্রহীতা একবারে অর্থ প্রদান করেছে অথবা ভেঙে অর্থ প্রদান করেছে। এইবার হলো বিমাকারীর পালা। বিমাকারী তার বিমা দাবি যখন বিমা গ্রহীতাকে প্রদান করবে তখন কি সে একত্রে সকল অর্থ দিয়ে দিবে নাকি ভেঙে দিবে। ধরে নেই তার সব মিলায় 1,20,000 টাকা দেওয়ার কথা, সে যদি সব একত্রে দিয়ে দেয় 1,20,000 তাহলে এটি হবে এককালীন বা থোক বিমাপত্র। অর্থাৎ এককালীন বা থোক বিমাপত্রের ক্ষেত্রে বিমা দাবি সব একবার অর্থ প্রদানের মাধ্যমে শেষ হয়ে যাবে। বাট বৃত্তি বা কিস্তি বিমাপত্রের মাধ্যমে দেখা যাবে প্রতি মাসে 10,000 টাকা করে প্রদান করা হবে, এরকম 12 মাস দেওয়া হবে 1,20,000। সো এককালীন বা থোক বিমাপত্রে কি হয়,
বীমা দাবি একবারে পরিশোধ করে দেওয়া হয়, আর বৃত্তি বা কিস্তি বিমাপত্র কি হয়, বীমা দাবিটি ভেঙ্গে ভেঙ্গে প্রদান করা হয়। সো এটি ছিল মূলত জীবন বীমা শ্রেণী বিভাগ। এইবার আমরা দেখব হচ্ছিল আজীবন বীমাপত্র। দেখো আমরা কিন্তু বীমাপত্রের মেয়াদের ভিত্তিতে শ্রেণী বিভাগে পড়েছিলাম আজীবন বীমাপত্র, মেয়াদি বীমাপত্র এবং হচ্ছিল সাময়িক বীমাপত্র। এবার আমরা তিনটি বিষয়ে একটু ডিটেল জানব। আজীবন বীমাপত্র কি? যে বীমা চুক্তিপত্রের মাধ্যমে এককালীন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আজীবন প্রিমিয়াম প্রদানের, আচ্ছা একটু পয়েন্ট করি। সো যে বীমা চুক্তির মাধ্যমে এককালীন অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আজীবন প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদের বীমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় তাকে আজীবন বীমাপত্র বলে। অর্থাৎ এখানে বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে কি চুক্তি হয়? বীমা গ্রহীতা এখানে এককালীন অর্থাৎ একবারে টাকা দিয়ে দিবে, অথবা জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা দিবে, অথবা তার মৃত্যুর আগ পর্যন্ত প্রিমিয়াম প্রদান করতে থাকবে। এবং তাদের মধ্যে চুক্তি হয় যখন এই বীমা গ্রহীতার মৃত্যু হবে তখন বীমাকারী তার মনোনীত ব্যক্তিকে, অর্থাৎ বীমাকারী বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তিকে অথবা বীমা গ্রহীতার উত্তরাধিকারীদের মানে তার সন্তানদের বীমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে দেয় তাকে আজীবন বীমাপত্র বলা হয়। অর্থাৎ আজীবন বীমাপত্র কি হয়, যে যখন বীমা গ্রহীতার মৃত্যু হবে শুধুমাত্র তখনই বীমাকারী বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি অথবা তার উত্তরাধিকারীদের এই বীমাকৃত অর্থ পরিশোধ করবে। এবং এই চুক্তির ক্ষেত্রে বীমা গ্রহীতা এককালীন অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আজীবন প্রিমিয়াম প্রদান করতে পারে। এর বৈশিষ্ট্য কি? সীমিত প্রিমিয়াম হার। দেখো একটি ব্যক্তি যখন সাধারণত আজীবন বীমাপত্রের ক্ষেত্রে আজীবন প্রিমিয়াম দিতে হয় বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় বলতে আগামী 10 বছর বা 15 বছর এরকম প্রিমিয়াম দিতে হয়। সো যখন একটি লং টাইম ধরে প্রিমিয়াম দেওয়া হয় বা একটি অনেক পরে বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে মানে বিষয় আসে, তখন সেই ক্ষেত্রে কিন্তু বা যেহেতু এখানে আমার একটি লং টাইম ধরে আমি প্রিমিয়াম প্রদান করছি বা বীমাকারী প্রতিষ্ঠানকে বীমা দাবি পরিশোধ করতে হলে অনেক পরে পরিশোধ করতে হচ্ছে, কারণ বীমা গ্রহীতার মৃত্যুতেই কিন্তু খালি বীমাকারী প্রতিষ্ঠান বীমা দাবি প্রদান করবে। তো যেহেতু একটি লং টাইম ধরে কাজ হচ্ছে তাই স্বাভাবিকভাবে এখানে সীমিত প্রিমিয়াম হার অর্থাৎ প্রিমিয়াম হার অনেক কম হয়। প্রিমিয়াম প্রদানের ভিন্নতা দেখো তিনটি ভাগে দেওয়া যায়, এককালীন দেওয়া যায় বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে দেওয়া যায় অথবা আজীবন ধরে দেওয়া যায়। সো এখানে প্রিমিয়াম প্রদানের ভিন্নতা রয়েছে। আপনজনদের নিরাপত্তা দেখো, বীমা গ্রহীতা যে বীমাটি করছে সে এই টাকা কি জীবনে পাচ্ছে? বীমা গ্রহীতা কিন্তু জীবনেও এই টাকাটি পাচ্ছে না। কে পাচ্ছে? তার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারী বলতে তো বোঝাই যাচ্ছে তার সন্তানদের কথা বলছে। আর মনোনীত ব্যক্তি হলেও কে হবে? তার খুবই আপনজন, তার স্ত্রী বা তার মা বাবা অথবা তাদের সন্তান বা তার খুব ক্লোজ আত্মীয়। সো এই বীমাটি করা হয়ে থাকে আপনজনদের নিরাপত্তার জন্য, কারণ এই বীমাপত্রে কখনোই বীমা গ্রহীতা বীমা দাবি দেখে যেতে পারবে না। সহজে বীমা দাবি পরিশোধ, এখানে বীমা দাবি পরিশোধ খুবই ইজি। যখন বীমা গ্রহীতা মৃত্যুবরণ করবে তখন তার মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারী জাস্ট তার ডেথ সার্টিফিকেট যদি সে বীমাকারী প্রতিষ্ঠানকে গিয়ে দেখায় তখন বীমাকারী প্রতিষ্ঠান সামান্য ইনভেস্টিগেশন করে তাদের বীমা দাবি পরিশোধ করে দিবে। অবসর বা বার্ধক্যের অসুবিধা, এখানে একটি অসুবিধা আছে। দেখো এখানে বলা হয়েছে কিন্তু এখানে একটি বীমা প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে একটি পয়েন্ট হলো আজীবন বীমা প্রিমিয়াম প্রদান। অর্থাৎ একটি মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তাকে প্রিমিয়াম প্রদান করতে হবে। তো যেই ব্যক্তি একদম বৃদ্ধ বয়সে, ধরে নাও 80 বছর বয়সে গিয়ে মৃত্যুবরণ করবে, দেখা যায় সে কিন্তু তার 65 বছর বয়সে তার চাকরি ছেড়ে দিয়েছে বা সে রিটায়ারমেন্ট লাইফে চলে গিয়েছে বা অবসরে গিয়েছে। সো সে যদি 80 বছর মৃত্যুবরণ করে এখনো তার কাছে কিন্তু মাসে ভিতরে 15 বছর সময় আছে এবং তাকে কিন্তু এই 15 বছর ধরে বীমা প্রিমিয়াম প্রদান করতে হবে। এবং চাকরি নাই তবুও তাকে যখন বীমা প্রিমিয়াম প্রদান করতে হবে তখন কিন্তু এটি অবসর বা বার্ধক্যে একটি অসুবিধা হয়ে যাবে, কারণ তাকে প্রিমিয়াম প্রদান করতে হচ্ছে। সো এটি ছিল মূলত আজীবন বীমাপত্র। এবার আমরা দেখব মেয়াদি বীমাপত্র। যে বীমাপত্রের মাধ্যমে বীমাকারী এই প্রতিশ্রুতি দেয় যে, অর্থাৎ বীমাকারী কারা? প্রতিষ্ঠান যারা বীমা সেবা সুবিধা প্রদান করে। বীমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে কি নির্দিষ্ট মেয়াদ বলা থাকবে
পূর্তিতে বীমা গ্রহীতাকে বীমা দাবি অর্থ একত্রে পরিশোধ করা হবে। অর্থাৎ বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে এমন একটি চুক্তি হয় যেখানে বীমাকারী প্রতিশ্রুতি দেয় যে একটি বীমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে বীমা গ্রহীতাকে বীমা দাবির অর্থ একত্রে পরিশোধ করা হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে একত্রে বীমা দাবির অর্থ প্রদান করবে। অথবা আছে এখানে একটি, উক্ত সময়ের পূর্বে ব্যক্তির মৃত্যু হলে, কোন ব্যক্তির? বীমা গ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারীদের প্রতিশ্রুত অর্থ প্রদান করা হবে। অর্থাৎ এই যে প্রতিশ্রুতি ছিল সেই পরিমাণ অর্থ প্রদান করা হবে, তাকে মেয়াদি বীমাপত্র বলে। অর্থাৎ মেয়াদি বীমাপত্রে দুটি জিনিস দেখা যাচ্ছে। প্রথমে বীমা গ্রহীতা বীমাকারী, কিন্তু তারা চুক্তিপত্র, বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে চুক্তি হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট মেয়াদ পরে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে বীমা দাবির অর্থ পরিশোধ করবে। তবে উক্ত সময়ের পূর্বে, অর্থাৎ মেয়াদের পূর্বে যদি বীমা গ্রহীতার মৃত্যুবরণ করে বা বীমাকৃত মারা যান, ইন দ্যাট কেস চুক্তিতে প্রতিষ্ঠিত অর্থ বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদের প্রদান করা হবে। আশা করি আমরা মেয়াদি বীমাপত্র কি বুঝতে পেরেছি। বৈশিষ্ট্য: অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। দেখো, সে যদি বেঁচে থাকে উক্ত মেয়াদের মধ্যে তাহলে সে নিজে অর্থ পাবে, অথবা যদি সে মৃত্যুবরণ করে তাহলে কিন্তু তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকার অর্থ পাচ্ছে। সো এখানে চোখ বন্ধ করে অর্থ পাওয়া যাবে। সঞ্চয়ের সুবিধা। দেখো এখানে কি করছে, বীমা গ্রহীতা কিন্তু অর্থ রাখছে। সে যদি প্রতি মাসে অথবা এককালীন কিন্তু একটি অর্থ রেখে দিয়েছে, সে সঞ্চয় করছে। এখন সে যদি উক্ত মেয়াদের মধ্যে বেঁচে থাকে তাহলে সেই টাকাগুলো কিন্তু তার একটি ডিপোজিট আকারে আসলে বড় অঙ্কের অর্থ একত্রে তার কাছে আসবে, বা সে যে এই যে প্রতি মাসে অর্থ প্রদান করছে এটি কিন্তু তার একভাবে সঞ্চয় তৈরি হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সে একত্রে অর্থগুলো পাচ্ছে। বিনিয়োগের সুবিধা। যখন এই বীমা গ্রহীতা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে যাবেন এবং উক্ত অর্থটি পাবেন, দেখা যাবে সেখানে সে মোট 15 বছর ধরে অর্থ জমিয়েছে, প্রতি মাসে হয়তো বা 10,000 করে। সো এই যে অর্থ, এটি কিন্তু সে যদি উক্ত মেয়াদ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে কিন্তু সে পাবেন এবং সেটি কিন্তু একটি বড় অ্যামাউন্টের অর্থ হয়ে যাবে এবং সে কিন্তু চাইলেই এটি কোথাও বিনিয়োগ করতে পারবে। লাস্টে হলো ঋণ ও সমর্পণ মূল্যের সুবিধা। আমরা মাত্র জানি সমর্পণ মূল্য কি। সো মেয়াদি বীমাপত্রে সমর্পণ মূল্যে সুবিধা দেওয়া থাকে এবং এটি আজীবন বীমাপত্রেও কিন্তু সমর্পণ মূল্যের সুবিধা থাকে। আর ঋণ কি? যখন মেয়াদি বীমাপত্র সাধারণত 2 বছর চালানো হয়ে যায়, অর্থাৎ 2 বছর ধরে একটি বীমাপত্রকে চালানো হয় বা রান করা হয়, এরপরে গিয়ে চাইলে বীমা গ্রহীতা ওই যে বীমাপত্র আছে তার এগেনস্টে লোন নিতে পারে। সো এগুলো ছিল বীমাপত্রের বিভিন্ন বৈশিষ্ট্য এবং আমরা জানলাম মেয়াদি বীমাপত্র কি। লাস্টে আসা হচ্ছিল সাময়িক বীমাপত্র। স্বল্প মেয়াদে, অর্থাৎ দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ, মেয়াদ কত? 3 মাস থেকে 5 বছর। 3 মাস থেকে 5 বছর। স্বল্প মেয়াদে অর্থাৎ 3 মাস থেকে 5 বছরের জন্য যে জীবন বীমাপত্র খোলা হয় তাকে সাময়িক বীমাপত্র বলা হয়। উক্ত সময়ের মধ্যে বীমা গ্রহীতা মৃত্যুবরণ করেন, মধ্যে যদি হবে একটি বীমা গ্রহীতা মৃত্যুবরণ করেন তবে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী বীমা দাবির অর্থ পেয়ে থাকেন। অর্থাৎ যে এই যে সাময়িক বীমাপত্র, বীমা গ্রহীতা ধরা যাক 2 বছর না 1 বছরের জন্য বীমাপত্র খুললো এবং সে কিস্তি দিল, এবং ধরে নাও সে হচ্ছিল একজন আর্মি মেজর। সে হয়তো বা দেশের বাইরে কোনো মিশনে গিয়েছে। এখন উক্ত সময়ের মধ্যে যদি বীমাকৃতার মৃত্যুবরণ হয়, অর্থাৎ 1 বছরের জন্য একটি আর্মি পার্সোনেল সে দেশের বাইরে একটি মিশনে গিয়েছে, এখন সে যদি উক্ত সময়ের মধ্যে মৃত্যুবরণ করেন, অর্থাৎ 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন, তবে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী বীমা দাবি অর্থ পেয়ে থাকবেন। অর্থাৎ এই যে আর্মি ব্যক্তিটি দেশের বাইরে গেলেন, সে যদি 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন, অর্থাৎ উক্ত মেয়াদের মধ্যে, তাহলে এই বীমা দাবির অর্থ তার পরিবার পেয়ে থাকবে। তবে উক্ত সময়ের মধ্যে বীমাকৃতার মৃত্যুবরণ না করলে বীমা দাবির কোনো প্রশ্ন আসে না। কিন্তু এই আর্মি পার্সোনালিটি 1 বছরের জন্য বীমা করে গেল অ্যান্ড ব্যাক করলো, সে মৃত্যুবরণ করলো না, তাহলে কিন্তু
এই যে বিমা দাবি তাহলে কোনো প্রশ্ন আসে না এবং সম্পূর্ণ অর্থ কিন্তু এই যে বিমাকারী আছে তার মুনাফা হিসেবে গণ্য হয়ে যাবে। এই বিমাপত্র একবার প্রিমিয়াম প্রদান করা, অর্থাৎ এই বিমাপত্রে একবারে প্রিমিয়াম প্রদান করা হয়, অর্থাৎ সাময়িক বিমাপত্রে মাত্র আমার একবারে সকল কিস্তির অর্থ প্রদান করে দিতে হবে। সাময়িক বিমাপত্র কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এই যে তিনটি পড়ালাম, আজীবন বিমাপত্র, মেয়াদী বিমাপত্র এবং সাময়িক বিমাপত্র, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর বৈশিষ্ট্য থেকে কিন্তু মাঝে মধ্যেই এমসিকিউ চলে আসে বা বলে থাকে যে সাময়িক বিমাপত্রের মেয়াদ কত দূর, মেয়াদ কত, 3 মাস থেকে 5 বছর উত্তর হবে, বা এরকম বলা থাকতে পারে যে কোন বিমাপত্রে মৃত্যুর আগ পর্যন্ত বিমা প্রিমিয়াম প্রদান করতে হতে পারে, উত্তর হবে আজীবন বিমাপত্র। সো একটু ভালোভাবে পড়ে রাখলে কিন্তু তোমরা ইজিলি অ্যান্সারগুলো করতে পারবে। এবার আমরা দেখব যৌথ বীমা বা যুগ্ম বীমা বা বহুজীবন বীমাপত্র। যে বীমা ব্যবস্থায় একই বীমা পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় তাকে যৌথ জীবন বীমাপত্র বলে বা বীমা বলে। আমরা একটু আগে পড়েছিলাম যে একটি বীমাপত্র যদি একজনের নামে বীমা করা হয় তাহলে সেটিকে কি বলবে, এবং একাধিক ব্যক্তিকে নামে বীমা করা হলে সেটাকে কি বলবে। চলো আমরা এটা আবার পিছিয়ে আসি। এই যে একক জীবন বীমাপত্র এবং বহু জীবন বীমাপত্র মনে আছে? সো এই যে বহু জীবন বীমাপত্র, এইটারও আবার প্রকারভেদ আছে এবং এর প্রকারভেদই হলো আমরা এখন যেটি পড়ছি সেটি যৌথ জীবন যুগ্ম বীমা বা বহুজীবন বীমাপত্র। সো এর দুটি ক্লাসিফিকেশন বা এটাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছিল প্রথম জীবন বীমাপত্র আর একটি হলো শেষ উত্তরজীবী বীমাপত্র। সো আমরা আবার একটু ক্লিয়ার হয়ে নাই যে যৌথ বীমা বা যুগ্ম বীমা বা বহু জীবন বীমাপত্র কি। যে বীমা ব্যবস্থায় একই বীমা পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয়, অর্থাৎ বীমা পলিসি কিন্তু থাকবে একটি, কিন্তু এর আন্ডারে একাধিক ব্যক্তির জীবন বীমার আন্ডারে আনা হবে বা জীবনকে বীমা করা হবে। সো আলটিমেটলি একটি বীমাপত্রের আন্ডারে যখন একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় তখনই তাকে যৌথ জীবন বীমাপত্র বলা হয়। সো যৌথ জীবন বীমাপত্রকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো প্রথম জীবন বীমাপত্র এবং আরেকটি হলো শেষ উত্তরজীবী বীমাপত্র। আচ্ছা, এই দুটোর পার্থক্য কি? প্রথমত বলি, এই দুটো মিল হচ্ছিল দুটোতেই কিন্তু একের অধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় একটি সিঙ্গেল বীমাপত্র দিয়ে। তবে প্রথম জীবন বীমাপত্র হলো ধরে নিই আমরা একটি উদাহরণ যে একটি বীমাপত্রে মোট 5 জনের নামে বীমা করা হচ্ছে, একটি সিঙ্গেল বীমাপত্রে 5 জনের নামে বীমা করা আছে। এখন যদি বীমাপত্রটি প্রথম জীবন বীমাপত্র হয় তাহলে 5 জনের মধ্যে যে কোনো একজন মৃত্যুবরণ করলেই কিন্তু এই বীমাপত্র থাকলে সেখানে বীমা দাবি পরিশোধ করে দেওয়া হবে। অর্থাৎ প্রথম জীবন বীমাপত্রে একাধিক ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করলেই তখন ওই বীমাপত্রের বীমা দাবি পরিশোধ করে দেওয়া হবে। তবে শেষ উত্তরজীবী বীমাপত্রের ক্ষেত্রে যখন একাধিক ব্যক্তির জীবন একটি সিঙ্গেল বীমাপত্র থাকে এবং যদি সেটি শেষ উত্তরজীবী বীমাপত্র হয় তাহলে উক্ত বীমাপত্রের আন্ডারে একদম সর্বশেষ ব্যক্তির মৃত্যুবরণ হলেই কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান উক্ত বীমা গ্রহীতার যেই মনোনীত ব্যক্তিরা আছে তাদেরকে তাদের বীমা দাবি পরিশোধ করে দিবে। একদম সোজা সাপটায় বলতে গেলে যেই বীমাপত্র প্রথম একজন ব্যক্তির মৃত্যু হলে বাকি সবাইকে বীমা দাবি পরিশোধ করে দিবে সেটাকে বলা হয় প্রথম জীবন বীমাপত্র। আর যদি এমন হয় যে প্রথম একদম শেষ ব্যক্তির মৃত্যুবরণ করলেই শুধুমাত্র বীমাকারী প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধ করবে তাহলে সেটাকে আমরা শেষ উত্তরজীবী বীমাপত্র বলবো। এবার আমরা দেখব গোষ্ঠী বীমা। যে বীমা ব্যবস্থায় একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বীমাপত্রের অধীনে বীমা করা হয়, অর্থাৎ একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বীমাপত্রের অধীনে বীমা করা হয় তাকে গোষ্ঠী বীমা বলা হয়। এই যে বিভিন্ন যে গার্মেন্টস আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে যে শ্রমিকরা কাজ করে তাদের জন্য কিন্তু বীমা করতে হয়। সো মালিক পক্ষ করে কি এরকম জায়গাগুলোতে সকলের জীবনকে একটি সিঙ্গেল বীমাপত্রের আন্ডারে নিয়ে আসে। এটি কিন্তু এই যৌথ বীমা বা যুগ্ম বীমার মতো না, এখানে দেখা যায় 2 জন 3 জন বা 4 জন করে। তবে গোষ্ঠী বীমার ক্ষেত্রে শত শত ব্যক্তির জীবন বীমা মাত্র একটি বীমা পলিসির আন্ডারে থাকে এবং এটিকে বলা হয় গোষ্ঠী বীমা।
গোষ্ঠীভুক্ত অনেক মানুষের জীবনকে একক বিমাপত্রের অধীনে আনা হয় বা অধীনে বীমা করা হয়। এক্ষেত্রে বীমা পত্রের সাথে বীমাকৃত ব্যক্তিদের বিবরণ সম্বলিত একটি তালিকাযুক্ত থাকে, অর্থাৎ এই বীমার আন্ডারে মোট কতগুলো ব্যক্তি আছে এবং তাদের সকল ইনফরমেশন কিন্তু এই বীমাপত্রে দেওয়া থাকে। তালিকাভুক্ত কোনো বীমা গ্রহীতা মারা গেলেও এক্ষেত্রে বীমাপত্র চালু থাকে। সো এখানে একাধিক একটি গোষ্ঠীর ব্যক্তিদের জীবনের বীমা একটি বীমাপত্রের আন্ডারে করা হয় এবং এখানে কোনো ব্যক্তি মারা গেলেও এই বীমাপত্র কিন্তু চলতে থাকে। জাস্ট যেটা আমি উদাহরণ দিলাম, যে ধরে নাও একটি গার্মেন্টসের মালিক তার শ্রমিকদের, ধরে নিই তার আন্ডারে মোট 350 জন শ্রমিক আছে। সো এদের তো জীবনের বীমা করতে হবে লিগালি। সো এই গোষ্ঠী বীমার মাধ্যমে সবাই যে বীমা, অর্থাৎ 350 জনের যে জীবন বীমা, এই গোষ্ঠী বীমার আন্ডারে কিন্তু করে ফেলা যাবে। এবং এখানে যদি 2-1 মারাও যায় কোনো কারণে, কোনো দুর্ঘটনায়, তখন প্রতিষ্ঠান ওই 2-1 জনকে হয়তোবা বীমাকারী প্রতিষ্ঠান হয়তোবা 2-1 জনের জন্য বীমা দায় পরিশোধ করে দিবে, কিন্তু বাকি যে ব্যক্তি থাকবে ওদের সবার যে বীমা সেটা কিন্তু এই বীমাপত্রের আন্ডারে কিন্তু চলতে থাকবে, অর্থাৎ বীমাপত্রটি শেষ হবে না। এবার আমরা দেখব প্রিমিয়াম। আমরা আগে জেনেছি প্রিমিয়াম কি। বীমা চুক্তিতে বীমাকারী ঝুঁকি বহনের অর্থ প্রদানের যে নিশ্চয়তা দেয়, তার বিপক্ষে বীমা গ্রহীতা যে অর্থ প্রদান করে তাকে বীমা প্রিমিয়াম বলে। আমরা জানি বীমাকারী যখন বীমা গ্রহীতা কোনো ঝুঁকিতে পড়লে বা তার কোনো ক্ষতি হলে বীমাকারী বীমা গ্রহীতাকে অর্থ প্রদান করে। তবে এই যে বীমাকারী বীমা গ্রহীতাকে ঝুঁকির সময় বা কোনো ক্ষতি হলে আর্থিক সাহায্য করে, কিসের বিনিময় করবে? এই যে প্রিমিয়াম থেকে প্রিমিয়ামের বিনিময়ে এই নিশ্চয়তা যে দেয় সেটা দিয়ে থাকবে, অর্থাৎ বীমা গ্রহীতার ঝুঁকি গ্রহণ করছে বীমাকারী, কিসের বিনিময় করবে? সেটি হলো প্রিমিয়ামের বিনিময়। অর্থাৎ বীমাকারী যখন যেমন বীমাদামী বীমা গ্রহীতাকে প্রদান করে থাকে, ঠিক একইভাবে বীমা গ্রহীতা প্রিমিয়াম বীমাকারীকে প্রদান করে থাকে। এটি হলো বীমাকারী কর্তৃক ঝুঁকি বহনের বিনিময় মূল্য। বীমাকারী যে ঝুঁকি গ্রহণ করবে এর বিনিময় কি বা বিনিময় কি পাবে, সো এর বিনিময় মূল্যকে বলা হচ্ছে প্রিমিয়াম। এর অর্থ বীমা গ্রহীতা বীমাকারীকে প্রদান করে, অর্থাৎ বীমা গ্রহীতা এই অর্থটি বীমাকারীকে প্রদান করে। বীমাকারী যেরকম বীমা গ্রহীতাকে প্রয়োজনে বীমা দাবি পরিশোধ করে, ঠিক একইভাবে বীমা গ্রহীতা বীমাকারীকে প্রিমিয়াম প্রদান করে। চুক্তি অনুযায়ী এটি একবার বা কিস্তিতে প্রদত্ত হয়। আমরা আগেই বলেছি যে প্রিমিয়াম একক কিস্তিতে বা সমকিস্তিতে পরিশোধ করা যায়, এটা কিন্তু আমরা একটু আগেই পড়েছি। তো এটি ছিল প্রিমিয়াম। এইবার আমরা দেখবো বোনাস। এটি খুবই মাঝে মধ্যে আসে না, বা অনেক বইতে টপিকটি নাই, বাট আসতে পারে, তাই এই টপিকটি পড়ানো হচ্ছে। জীবন বীমা ব্যবসায়ের ক্ষেত্রে লাভের অংশ বিশেষ বীমাপত্রধারীদের মধ্যে বন্টন করা হলে তাকে বোনাস বলে। প্রতিষ্ঠানে মুনাফাযুক্ত বীমাপত্রধারীদের মধ্যে শুধু এরূপ অর্থ বন্টন করা হয়। আচ্ছা, আমরা বিভিন্ন প্রকার বীমাপত্র পড়েছি, আজীবন, মেয়াদি, সাময়িক। আরও একটি আছে যেটি হচ্ছিল মুনাফাযুক্ত বীমাপত্র। তো মুনাফাযুক্ত বীমাপত্র কি হয়? যেসব বীমাগ্রহীতারা মুনাফাযুক্ত বীমাপত্র ধারণ করে তাদেরকে মাঝে মধ্যে যে বীমাকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু মুনাফা প্রদান করে। কখন মুনাফা প্রদান করে? যখন তাদের একটি বড় অ্যামাউন্টের মুনাফা অর্জন হয়, হয়তো বা তার ছোট্ট একটু অংশ এই মুনাফাযুক্ত বীমাপত্রধারীদেরকে প্রদান করে দেওয়া হয়। অর্থাৎ আরও ইজিভাবে বলতে গেলে, একটি বীমাকারী প্রতিষ্ঠানে যেই সব বীমাগ্রহীতা মুনাফাযুক্ত বীমাপত্র ধারণ করবে, সেসব বীমাপত্রধারীদেরকে বীমাকারী তাদের মুনাফার একটি অংশ তাদের মধ্যে বন্টন করবে। এটিকেই বলা হচ্ছে বোনাস। এখানে মেইন যে প্রশ্ন, যে কোন প্রকার বীমাপত্রধারীদেরকে এই মুনাফা বন্টন করা হয়, উত্তর হবে মুনাফাযুক্ত বীমাপত্রধারীদেরকে এই বোনাস প্রদান করা হয়। বোনাস, এটা আসলে মুনাফায় ভুল বলছিলাম, আসলে এটি হবে বোনাস। বোনাস মানে কোনো অতিরিক্ত অংশ। তো এখানে মুনাফা তো ভাগ করা হয় না, মুনাফা ভাগ করলে তো তারা শেয়ার হোল্ডার হয়ে যেত। তো শেয়ার হোল্ডার, এই মুনাফা ভাগ করা হয় না, ভাগ করা হয় আসলে বোনাস। আচ্ছা, সমর্পণ মূল্য। জীবন বীমা পলিসি খোলার পর কোনো কারণে বীমা গ্রহীতা ওই পলিসি চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হলে তখন যদি ওই পলিসি বীমা প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করা হয় এবং বীমা প্রতিষ্ঠান তার বিনিময়ে বীমা গ্রহীতাকে কোনো অর্থ দেয়, তবে তাকে বীমাপত্রের সমর্পণ মূল্য বলে। আচ্ছা দেখো, ধরে নেই এই ব্যক্তি হচ্ছিল বীমা গ্রহীতা
আর এই যে আরেকজন ব্যক্তি আছে তিনি হচ্ছিল বীমাকারী। এখন তাদের মধ্যে চুক্তি হয়েছে, তারা একটি মনে করো ধরে নি তারা আজীবন বিমাপত্র ধরেছে। আজীবন বিমাপত্র চালাচ্ছে, তাদের চুক্তি হয়েছে। এখন বীমা গ্রহীতা যখন এই বীমা পলিসি চলছিল তার একটি সময় গিয়ে সে আর্থিকভাবে অসমর্থ হতে পারে। অসমর্থ বলতে সে আর প্রিমিয়াম দিতে পারছে না বা সে অনিচ্ছুক হলো, তখন বীমা গ্রহীতা বীমাকারীর কাছে বলবে যে আমরা যে চুক্তি করেছিলাম আমি এটি এখন আর চালাতে পারছি না, কারণ আমি আর্থিকভাবে এখন সচ্ছল না অথবা আমি আর ইচ্ছুক না, তাই আমি এই চুক্তিটি ক্যান্সেল করতে চাই। তখন বীমাকারী সবকিছু বিবেচনা করে তা এই যে বীমা গ্রহীতা তাকে এতদিন প্রিমিয়াম প্রদান করেছিল তার একটি অংশ এই বীমা গ্রহীতাকে ফেরত দিয়ে দিবে, এবং এই যে অর্থটি ফেরত দিবে এটিকেই বলা হচ্ছে বীমাপত্রের সমর্পণ মূল্য। ন্যূনতম 2 বছর কিস্তির টাকা পরিশোধ না হলে সমর্পণ মূল্য প্রদত্ত হয় না। অর্থাৎ এই যে সমর্পণ মূল্যের কথা আসবে, এটি আসতে হলে অ্যাটলিস্ট 2 বছর কিস্তি প্রদান করতে হবে বা 2 বছর বীমা পলিসিটি রান করতে হবে বা 2 বছর ধরে বীমা প্রিমিয়াম প্রদান করতে হবে। আর যদি এমন হয় যে না আমি বীমাপত্র খুলে 6 মাস পরেই বললাম যে আমি চালাতে যাচ্ছি না, এটি হবে না। সো অ্যাটলিস্ট 2 বছর কিস্তির টাকা পরিশোধ করা হলেই এই সমর্পণ মূল্যের অপশনটি এনেবল হবে। মেয়াদি ও আজীবন বীমাপত্রের বেলায় এরূপ মূল্য প্রদানের প্রশ্ন আসে। আমরা জানি এর বাদে আরও একটি আছে, সেটি হচ্ছিল সাময়িক বীমাপত্র, এবং সাময়িক বীমাপত্রে কিন্তু একবার অর্থ প্রদান করা হয় এবং উক্ত সময়ের মধ্যে যদি বীমা গ্রহীতা মৃত্যুবরণ করে তাহলে কিন্তু অর্থটি তার মনোনীত ব্যক্তি পেয়ে যায়। আর যদি সে মৃত্যুবরণ না করে তাহলে কোনো অর্থই কিন্তু বীমা গ্রহীতা পায় না, সম্পূর্ণ প্রিমিয়ামের অর্থ কিন্তু বীমাকারী প্রতিষ্ঠানের মুনাফা হিসাবে গণ্য হয়। সো সেখানে কিন্তু এই সমর্পণ মূল্যের কোনো প্রশ্ন আসবে না, এটি প্রশ্ন আসবে শুধুমাত্র মেয়াদি বীমাপত্র অথবা আজীবন বীমাপত্রের ক্ষেত্রে। এইবার আমরা দেখব মৃত্যুহার পুঞ্জি কি। আচ্ছা, আমরা তো জানি যখন সম্পত্তির বীমা করা হয় তখন সম্পত্তির একটি মূল্য থাকে। ধরেন একটি গাড়ির বীমা করা হবে, গাড়ির দাম 50 লক্ষ টাকা। সো গাড়ির দাম কত টাকা, এর কোন পার্টসের ক্ষতি হলে কেমন কি ক্ষতি হতে পারে এটি কিন্তু ইজিলি বের করা পসিবল। তবে জীবনের ক্ষেত্রে কিভাবে বলবা, মানুষের জীবন কখন চলে যায় বা কি ক্ষতি হয় সেটি কিন্তু নিশ্চিত আকারে কিছু বলা যায় না। সো সম্পূর্ণটা একটি সম্ভাবনা বা একটি একটি তুমি চিন্তাধারা বা তোমার মানে একটি আনসার্টেনিটির মধ্যে থাকে যে আসলে একটি ব্যক্তির জীবনে কখন কি ক্ষতি হয়। সো এই যে জীবন বীমার ক্ষেত্রে যখন করবে তাহলে কিসের উপর ভিত্তি করে প্রিমিয়াম সেট করবে? হয়তো বা গাড়ির ক্ষেত্রে যদি দামি গাড়ি হয় স্বাভাবিকভাবে প্রিমিয়াম বেশি হবে, কিন্তু জীবনের ক্ষেত্রে আসলে প্রিমিয়াম কিভাবে সেট করবে? সো এর জন্য যেটি ব্যবহার করা হয় সেটি হলো মৃত্যুহার পুঞ্জি। মৃত্যুহার পুঞ্জি কি? অতীতের পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমায় প্রতি হাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্মিলিত সারণীকে মৃত্যুহার পুঞ্জি বলে। অর্থাৎ অতীতের পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে একটি নির্দিষ্ট বয়সসীমায় প্রতি 1000 ব্যক্তির মধ্যে যে মৃত ব্যক্তির সংখ্যা যে সম্ভাবনা বা সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্মিলিত সারণীকে মৃত্যুহার পুঞ্জি বলে। অর্থাৎ প্রতি 1000 জনের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বয়সের মধ্যে প্রতি বছরে কতজন ব্যক্তি মৃত্যুবরণ করে তার একটি চার্ট। সো এটি একটি নির্দিষ্ট বয়সের লোকদের প্রতি হাজার প্রতি মৃত্যুহার তালিকা, অর্থাৎ একটি নির্দিষ্ট বয়স ধরে নেওয়া হয় যে এখানে বলা আছে 35 থেকে 40। সো এই বয়সসীমায় ব্যক্তিদের প্রতি 1000 জন ব্যক্তির মধ্যে প্রতি বছরে কতজন মৃত্যুবরণ করে এটির উপর ভিত্তি করে আলটিমেটলি প্রিমিয়ামের হার নির্ধারণ করা হয়, এবং এই যে তথ্যগুলো থাকে এটিকে মূলত বলা হয় মৃত্যুহার পুঞ্জি। এর একটি সূত্র আছে যে মৃত্যুহার ইকুয়াল টু প্রতি বছরের মৃতের সংখ্যা এবং বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা ইন্টু 1000। সো যদি আমাদের বলা হয় মৃত্যুহার কিভাবে বের করতে হবে, প্রতি বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা, অর্থাৎ একটি বছরে কতগুলো ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা, অর্থাৎ উক্ত বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা কত ছিল সেটি বের করে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা মৃত্যু পেয়ে যাব। এটি একটি পরিসংখ্যিক পদ্ধতি। সো এখানে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে যে মৃত্যু হারের যে সূত্রটি আছে এটি বলো।
এবার আমরা জানবো পুনর্বীমা কি বা পুনর্বীমা। কোনো বীমা কোম্পানি তার সংগৃহীত ঝুঁকির সম্পূর্ণ বা আংশিক সম্পূর্ণ বা অংশ বিশেষ আবার নতুন কোনো বীমা চুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানির নিকট হস্তান্তর করলে তাকে পুনর্বীমা বলে। দেখো তো কি বলা হয়েছে, কোনো বীমা কোম্পানি। সো এটি হচ্ছিল কোনো বীমা কোম্পানি, আরটি হচ্ছিল অন্য কোনো বীমা কোম্পানির নিকট। সো এখানে যেটা বুঝতে পারলাম আমরা, এখানে দুটি হলো বীমা কোম্পানি। সো কোনো বীমা কোম্পানি তার সংগৃহীত ঝুঁকির সম্পূর্ণ বা অংশ বিশেষ আবার নতুন কোনো বীমা চুক্তির মাধ্যমে অন্য কোম্পানির নিকট হস্তান্তর করলে তাকে পুনর্বীমা বলে। অর্থাৎ একটি বীমা কোম্পানি তার ঝুঁকির পরিমাণ মানে বীমা গ্রহীতার কাছ থেকে তারা প্রচুর পরিমাণে পলিসি নিয়েছে এবং তাদের ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে গেছে। এমন অবস্থায় তারা যদি তাদের ঝুঁকির কিছু অংশ বা সম্পূর্ণ অংশ অন্য একটি বীমা কোম্পানির কাছে বীমা করে, তখন তাকে পুনর্বীমা বলে। এরূপ চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতা উভয় থাকে বীমা কোম্পানি। অর্থাৎ একটি বীমা কোম্পানি অন্য বীমা কোম্পানির কাছে তাদের ঝুঁকি অর্পণ করছে এবং সেটিও করছে বীমার মাধ্যমে। সো আলটিমেটলি পুনর্বীমার ক্ষেত্রে দুটি বীমা কোম্পানি থাকে, যেখানে একটি বীমা কোম্পানি তাদের ঝুঁকির অংশবিশেষ বা সম্পূর্ণ ঝুঁকিটি অন্য একটি বীমা কোম্পানির কাছে প্রদান করে এবং এটিও হয়ে থাকে একটি বীমাপত্রের মাধ্যমে বা বীমা চুক্তির মাধ্যমে। দ্বৈত বীমা। কোনো একক বিষয়বস্তু একাধিক কোম্পানির নিকট বীমা করা হলে তাকে দ্বৈত বীমা বলা হবে। ধরে নিই জীবন বা সম্পত্তি, যদি আমরা সম্পত্তি বা জীবন ধরে নিই, আমরা সম্পত্তি দিয়ে একটি গাড়ি 50 লক্ষ টাকা দাম, 50 লক্ষ। সো মিস্টার এক্স এর গাড়ি, সে এখন তার একটি কোম্পানি হচ্ছিল এ বি এবং অন্য কোম্পানি এক্স ওয়াই, সে দুটি কোম্পানির কাছে কিন্তু তার এই গাড়ির জন্য বীমা করতে চায়, কারণ 50 লক্ষ টাকা কিন্তু হিউজ অ্যামাউন্ট। সো কোনো কোম্পানি সম্পূর্ণ হয়তো অর্থ দিতে রাজি হয়নি, বলেছে আমরা আংশিক অংশের জন্য এখানে আমরা বীমাপত্র করতে পারবো গাড়ির জন্য। আমরা 50 লক্ষ টাকার গাড়ি একটি হিউজ, কারণ রাস্তায় অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো যদি মিস্টার এক্স তখন করতে পারে, এ বি কোম্পানির কাছে 30 লক্ষ টাকার জন্য একটি বীমাপত্র করলো গাড়ির জন্য এবং এক্স ওয়াই কোম্পানির কাছে করলো 20 লক্ষ টাকার জন্য বীমা চুক্তি করলো। সো এ বি কোম্পানির কাছেও করলো, এক্স ওয়াই এর কাছে করলো। অর্থাৎ একটি সিঙ্গেল সম্পত্তির জন্য মিস্টার এক্স একাধিক কোম্পানির কাছে কিন্তু বীমা পলিসি করলো। সো যখন কোনো একক বিষয়বস্তু একাধিক কোম্পানির নিকট বীমা করা হয়, তখন তাকে দ্বৈত বীমা বলা হবে। অর্থাৎ একটি সিঙ্গেল সম্পত্তি যখন একাধিক বীমা কোম্পানির কাছে বীমা করা হয়, তখন সেটাকে বলা হবে দ্বৈত বীমা। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো মতো লেকচারটি পড়বে, লেকচারের সাথে সাথে অবশ্যই বইটি পড়বে, তাহলে কিন্তু তোমাদের সব বিষয় তোমরা জানতে পারবে। কারণ খুঁটিনাটি অনেক ছোটোখাটো বিষয় কিন্তু বিভিন্ন বইয়ে আছে, বিভিন্ন বইয়ে নাই। সো হয়তোবা আমি যে বই থেকে টপিকগুলো বানিয়েছি, সেখানে হয়তোবা দেখা গেছে তুমি যে বইটি পড়ছো সেই বইয়ের দুটি এক্সট্রা পয়েন্ট আমার বইতে ছিল না বলে আমি হয়তোবা আমার কাছ থেকে কোনোভাবে মিস হয়ে গেছে। সো তুমি অবশ্যই লেকচার পড়ার সাথে সাথে তোমার বইটিও পড়বা, তাহলে আশা করা যাচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, তোমার একটিও মিস হবে না। সরি। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই, দেখা হবে আগামী লেকচারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।